বুড়ির মেয়ে তিন পরি। গ্রাম আমাদের পাড়া, চারিদিকে সবুজে ঘেরা আমাদের পাড়া। মাঠে মাঠে রাখালের বাঁশি বাজানোর সুরে চলে যায় গ্রাম পেরিয়ে বহুদূর। গাছে গাছে হরেক রকম ফুল, ফুল পাখির ডাক। রাতে জোনাকি পোকার মিটমিটে আলো, আর খুব সুন্দর লাগে দেখতে ভালো। এই গ্রামকে কেন্দ্র করে আছে একটা বটগাছ। বটগাছটার বয়স প্রায় 100 বছর হবে। এই বটগাছটার চারিদিকে দিয়ে গড়ে উঠেছে জনপদ। বটগাছের দক্ষিণে যমুনা নদী এবং পশ্চিমে বাঙ্গলি নদী। বটগাছের আশেপাশে বেশ কয়েকটা দোকান আছে। দক্ষিণে জমার বাড়ি বাজার, উত্তরে সাগাটা থানা, কয়েক কিলো দূর গাইবান্ধা জেলা। বটগাছের নিচে বসে অনেক শ্রমিকজীবী লোকজনের বিশ্রাম নেয়। বটগাছটা থাকার কারণে ভ্যান চালক ভাইয়েরা, গ্রামের লোকেরা এই নাম দিয়েছে বটতলী। বটতলী নামে এই জায়গাটা বর্তমানে পরিচিত। এই বটগাছের ইতিহাস বলা বাহুল্য। এই বটগাছ থেকে প্রায় 50 গজ উত্তরে বুড়ির বাড়ি। আমি সেই ছোট্ট থেকে শুনে আসছি বুড়ির বাড়ির কথা। দেখেছি, তবে বুড়িটাকে আমরা কোনো দিন দেখিনি। আমার বন্ধু কয়েকজন, একদিন আমি বন্ধু কয়েকজন খেলতে গেলাম মাঠে। যেতে হয় ওই মাঠের বুড়ির বাড়ির পাশ দিয়ে। আমরা মাঠের প্রায় 1.5 ঘন্টার মতো খেললাম। আসার পথে আমি কুদ্দুসকে বললাম, আচ্ছা দোস্ত, তুই কি জানিস এই বুড়ি কীভাবে এত পরিচয় লাভ করলো? কুদ্দুস আমাকে বলল, না, আমি তো জানি না। অবশ্যই কোনো দিন জানারও চেষ্টা করিনি, কিন্তু জানা উচিত ছিল আমার। আমার আরেক বন্ধু বলল, আমিও জানি না, তবে একটু শুনেছিলাম এখানে কোনো এক জায়গায় একটা বুড়ি ছিল। তার নাকি 3টে মেয়ে ছিল, তবে আমাদের মতো মানুষ না, তারা ছিলেন পরী। আমি চমকে উঠলাম পরীর কথা শুনে। সবাই হাহা করে হেসে উঠল। আমি লজ্জা পেলাম, কারণ আমি তাদের মধ্যে একটা ভয় পেয়েছি। আমরা প্রায় বুড়ির বাড়ির কাছে এসেছি, তখন সন্ধ্যা সন্ধ্যা ভাব। আমার বন্ধু আশরাফ বলল, চল না, আমরা ভিতর থেকে সবাই ঘুরে আসি। ঘরের মধ্যে তো ঢোকা যাবে না, বাইরে থেকে একটু ঘুরে আসি। সবাই রাজি, কিন্তু আমি রাজি নয়। যদি পরী আমাকে ধরে, মনে মনে ভাবছি। কিন্তু আমার একটা কথা মনে পড়ে যায়, তখন আমার মার কথা। মা আমাকে বলেছিল, বাবা, যদি কোনো দিন কোনো বিপদে না বা ভয় করে, তাহলে একটা দোয়া বলে বুকে 3বার ফুঁ দিয়ে, তাহলে বিপদ ভয় কেটে যাবে। আমি তাই কলমা, কিন্তু তবু আমি সবার পিছনে গেলাম সেখানে। ইহা বড় একটা তালা লাগানো ঘরটাতে। সবাই অবাক হলাম। আমরা তালা দেখে, কারণ 100 গজ আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, কেউ থাকে না। তবে এখানে তালা লাগানো কে বা কেন লাগানো, আমরা একে অপরকে প্রশ্ন করছি, কিন্তু কেউ বলতে পারছে না। কেউ তালার কথা শোনেনি কারো কাছে। তালাটা চিকচিক করছে, অথচ ঘরের বেড়া খসে খসে পড়েছে। ঘরটা খড়ের। সন্ধ্যায় আজান দেবে, তখন মাইকে মুয়াজ্জিন ফুঁ দিচ্ছে। তখন ঘর থেকে বের হয়ে গেল 3টে শিয়ালের মতো বিড়াল। আমরা সবাই চমকে উঠলাম দেখে, কারণ ভাঙা ঘরে বিড়াল এলো কোথা থেকে? 3টে বিড়াল, 3 রকমের, সাদা, হলুদ, লাল। আজান দিচ্ছে। আমার তাড়াহুড়ো করে বাদে উঠলাম। বাদ দিয়ে হাজারো গাড়ির চলাচল সব সময়। আর 50 গজ দূরে বটতলা। কুদ্দুস বলল, আচ্ছা, তোরা কি জানিস বিড়াল 3টে ঘর থেকে বের হলো কেন? আসলে বিড়াল 3টে কি? আমি বললাম, বিড়ালে, তবে আমি তো আগে দেখিনি ঘরের ভিতরে বিড়াল ছিল। এটা তো জানি না বিড়াল কেন তখন ঘর থেকে বের হয়ে গেল।
কুদ্দুস অন্যদের বলল, তোরা কি জানিস? সবাই বলল, না, জানি না। কুদ্দুস বলল, আমিও সঠিক জানি না, তবে আমার দাদি একদিন আমাকে বলেছে সন্ধ্যার সময় যখন মুয়াজ্জিন আজান দেয় তখন নাকি তার আশেপাশে কোনো গায়েবী জিনিস, ভূত, জিন, পরি থাকে না, যত দূর পর্যন্ত নাজারের কণ্ঠ যায়। আর ওইগুলো কোনো বিড়াল নয়, হতে পারে কোনো গায়েবী জিনিস। আমার বন্ধু আসাদ বলল, হতে পারে বুড়ির সাথে 3 পরি। আমি সব অসহায় সবাই বললাম, হ্যাঁ, হতে পারে। এসে গেলাম বটতলি। সেখানে ছিল আলম ভাইয়ের দোকান। তারা বাড়ি আমাদের বাড়ির পিছনে। আমার সবাই তাকে ভাই বলে ডাকি। তার ছোট ভাই আমাদের সাথে পড়ে। অন্ধকার হয়ে আসছে, মুখটা চেনা যায় আবার যায় না। আমাদের মধ্যে একজন বলল, আজ কোনো পড়াশোনা নাই, আজ শুধু জানবো বুড়ির কাহিনী। আমরা আলম ভাইয়ের কাছে এলাম আমরা সবাই। একজন বলল, আলম ভাই, আপনি কি করছেন? তিনি বলল, ঘাস কাটছি। আমরা তার সাথে অনেক মজা করি। তিনিও মজাদার মানুষ, আমরা তাকে সম্মান করি, তিনিও আমাদের ভালোবাসেন। আলম ভাইয়ের কথা শুনে সবাই হেসে উঠল। যে বলেছে ওই একটু লজ্জা পেল, তবুও প্রশ্ন করা ছাড়ল না। বলল, ভাই, আপনি কি জানেন এই বুড়ির সম্বন্ধে? তার ঘরের সুন্দর তালা, আবার তার নাকি তার 3টে মেয়ে ছিল। আমাদের মতো মানুষ নয় পরি। আলম ভাই বলল, হ্যাঁ, তবে আমিও শুনেছি, বুড়িকে দেখিনি। যেটুকু শুনেছি তা বলার এখন তো আর সময় নয়। তবে আমার কথা বলল আলম ভাই, ওর বাবা বলতে পারবে বুড়ির সন্ধানে। নিজের চোখে তারা দেখেছে, ও জানতে পারবে ওর বাবার কাছ থেকে। আমি জানি। তবে ভাই, তোরা তো দেখতে পাচ্ছিস এখন পুরো দোকান করার সময়। আমি তখন বললাম, ঠিক আছে, তাহলে আমি আমার বাবার কাছ থেকে আজ রাতে জেনে নেব বুড়ির সম্বন্ধে। এখন যার বাড়ি তার যাই। সবাই চলে গেল। জ্যৈষ্ঠ মাস, খুব গরম, ঘরে থাকার যেন যায় না। তখন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না। গরমে ঘরে যেন পড়া যায় না। তাই মা আঙ্গিনা বিছানার পাড়ি দিতেন, মশারিটি টাঙিয়ে দিতেন, হারিকেন জ্বালিয়ে দিতেন। আমি পড়তাম। বাতাস বইছে উত্তরে হু হু করে, কিন্তু বাড়িতে ঘরে ঢুকতো না বাতাস। আমাদের আঙ্গিনার বাতাস বেশি বইতো বা লাগতো না। তাই ময়মুড়ি বিয়া প্রায় সবাই আসতো আমাদের আঙ্গিনাতে বসে আগে গল্প করত। প্রতিদিন গল্প হতো, মাঝে মাঝে জারি গানও গাই নিজেরা। আমি পড়ছি। বাবা বাজার থেকে ক্লান্ত হয়ে এলেন, তা বোঝা যাচ্ছে। বাবার গা দেখে গাটা ঘেমে গেছে, ঝপঝপ করে পানি পড়ছে। বাবার গরম খুব বেশি, ঘরে থাকতেই পারে না বাবা। আমি পড়ছি, সেইখানে এসে শুইলেন বাবা। আমাকে বলল, মনে যোগ দিয়ে পড়ো। আমি মনের মতো শুধু বারবার নাড়া দিচ্ছি। কখন আমি প্রশ্ন করব বাবাকে বুড়ির সম্বন্ধে। বাবা আমার ছটফট দেখে বলল, বাবা, তুমি কি আমাকে কিছু বলবে? আমি বললাম, হ্যাঁ বাবা, ওই বুড়ির কথা, বটগাছের কাছে যে বুড়িটা থাকতো। আমার প্রশ্ন, বুড়িটা কোথা থেকে এলো? তার নাকি 3টে মেয়ে ছিল, আমাদের মতো মানুষ নয় পরি। বাবা বলল, হ্যাঁ ছিল। আমি বললাম, বাবা প্লিজ বলো না। বাবা বলল, যদি বুড়ির কথা বলতে যাই তাহলে তো ভোর হয়ে যাবে। তার কথা জানার কি খুব দরকার তোমার? আমি বললাম, হ্যাঁ বাবা জানো না, আজ 3 ঘন্টা ধরে এই নিয়ে গবেষণা করেছি,
কিন্তু সফল হয়নি। বাবা বলল, আমি ঠিক মতো হয়তো বলতে পারবো না। পাশের ঘরে থাকতো বাবার চাচা, অথচ আমার দাদা। তিনি ঘর থেকে বেরিয়ে আসলো এবং বলল, তোর বাবা তো যখন ছোট দেখেছি, তবে মনে আছে কি না? বাবাকে দাদা বলল, কি তোর কিছু মনে আছে? বাবা বলল, বেশি নেই, তবে অল্প অল্প। আমি দাদাকে বললাম, দাদা গো, বলেন না বুড়ির গল্প। দাদা বলল, শরীরটা ভালো না, সংক্ষিপ্ত করে বলি শোন। ওই বুড়ির নাম খাদিজা। যমুনা নদীর তীরে থাকতো। 1988 সালের বন্যার আসার আমাদের গ্রামে নদীতে ভেসে গেছে তাদের ঘর বাড়ি। তোর দাদার কাছে আসে আশ্রয়ের জন্য। তোর দাদা তখন অনেক জমি জমা ছিল, তেমনই মনও ছিল। সেখানে বর্তমান বুড়ির বাড়িটা আছে। সেই জমিটা তোর দাদার বুড়িকে লিখে দেয়। এবং এককালীন বুড়ি স্বামী এখানে আসার 5 বছর আগে মারা যায়। সে বড় একা। তোর দাদাদের কাজ করতো সেখানে, খাইতো 3 বেলা। আমি মনোযোগ দিয়ে শুনছি। বললাম, দাদা তারপর? দাদা বলল, এখানে বেশ 5 বছর থাকলো বুড়ি। তোর দাদা যখন জমি জমা বেচা শুরু করলো, তখন তো তাদের অভাব। বুড়িকে কাজে আর লাগতো না। বুড়ি গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াতো। সারাদিন ঘুরে 1 কেজি হাফ কেজি চাল পেত। তা খেয়ে বুড়ি বাঁচত। বুড়ি রাতে ভাত রান্না করতো, সারাদিন খেত। এইভাবে চলে যায় 1 মাসের মতো। তারপর বুড়ি আর চলতে পারে না, ভিক্ষাও আর করতে পারে না। বুড়ি রান্না কষ্টে করে। তার পাশে দাঁড়ানো মতো কেউ ছিল না। আমরা মাঝের মধ্যে যেতাম। তোর দাদা মাঝের মধ্যে বাজার করে দিত জমি বেচার টাকা দিয়ে। কিন্তু তোর দাদা মারা যাওয়া 3 মাস আগে অসুস্থ হয়ে পড়ে। বুড়ি খরচ দিতে পারেনি। তোর বাবা আর ও তেমন খবর নিত খুব কম। দাদা একটু থেকে গেলেন। আমি বললাম, দাদা তারপর কি হলো? দাদা বলল, তোর দাদা মারা যায়, বাবার মনটা যেন খারাপ হয়ে গেল। আমারও। আমি বললাম, দাদা বুড়িকে তখন কি রান্না করে দিত? দাদা বলল, এক মহিলা বুড়ির সাথে ভিক্ষা করত। মহিলাটা একদিন ভিক্ষা করতে করতে আসে বুড়ির বাড়ি। মহিলাটা বুড়িকে খুব ভালোবাসতো, তাই তাকে ফেলে যেতে পারেনি। সারাদিন ভিক্ষা করে যা চাল পেত তা দুজন ভাগ করে খেত। সব চাইতো বড় কথা, মহিলাটা বুড়িকে ধর্ম মা বলে ডাকত। মাসখানেক পর মহিলার ছেলে তাকে আর ভিক্ষা করতে দেয় না। সে ছেলেদের করা শাসনের বাড়ির বাইরে বের হতে পারতো না। তখন বুড়ি আরও সমস্যা হয়ে যায়। বটগাছের সাথে একটু ছিল পশ্চিমে একটা পুকুর। পুকুরটা ছিল আমার দাদার আমলের। পুকুরটা ছিল গভীর। এখন তো মাটি দিয়ে পুকুরটা ভরে গেছে। আমি বললাম, হ্যাঁ দাদা, এখন জলা হয়ে আছে। আমি বললাম, দাদা তারপর কি হলো? দাদা বলল, বুড়িটা সেখানে গোসল করত। ওই পুকুরে আমরা গোসল তো দূরের কথা, গরু ও বাছুর পর্যন্ত নিয়ে যায়নি গোসল করাতে। আমি অবাক হয়ে শুনেছি। আকাশটা পরিষ্কার, কোনো মেঘ নেই। তারাগুলো মিটমিট করে আলো দিচ্ছে। জ্যোৎস্না ভরা রাত, মশারির চারদিকে মিটমিট করে জ্বলছে জোনাকি পোকা। হঠাৎ মনটা খারাপ হয়ে গেল, কারণ আকাশে হঠাৎ কারো মেঘ জমে যাওয়াতে প্রচণ্ড বাতাস বইছে। দাদা বলল, আজ আর নয়, আগামীকাল বলবো রাতের সব। দাদা গল্প ছাড়া থাকতে পারে না। দাদার অ্যাপচস পুরোটা বলতে পারল না। আমারও
আফসোস পুরোটা শুনতে পারলাম না। বাবা আমি মিলে বিছানা নিয়ে গেলাম ঘরে। আমি একা একা রুমে থাকি, শুয়ে পড়লাম ঘুমানোর দোয়া বলে। আমি সকালে ঘুম থেকে উঠলাম ফজরের নামাজ পড়া শেষ হলে কোরআন পড়েন প্রতিদিন সকালে। হাত মুখ ধুয়ে মায়ের শাড়ির আঁচল ধরে বসলাম। 1-1.5 ঘন্টা মার মিষ্টি সুরে কোরআন পড়া শুনলাম প্রতিদিনের মতো আজও। তারপর গোসল সেরে খাওয়া দাওয়া করে স্কুলে গেলাম। আমি স্কুলে গিয়ে দেখলাম কারো যেন মনে নেই গতকালের কথা। ওরা সবাই হাসাহাসি করছে আমাকে দেখে। ওরা সবাই এলো এলো আমি ওই দিক সেদিক তাকিয়ে দেখছি। হঠাৎ আশরাফ বলল, আগামীকাল ফুটবল খেলা আছে পিছনে পাড়ার সাথে, আমাকেও খেলতে হবে। আমি বললাম ঠিক আছে, তবে কুদ্দুসকে তো দেখছি না। আমি সবাইকে বললাম কুদ্দুস কোথায়? শহীদ বলল, কুদ্দুস আজ আসবে না। আমি বললাম কেন? আশরাফ বলল, জানিস না আজ রাতে কুদ্দুসের দাদা ঝড়ের পরে বাইরে বের হয়েছে, অমনি কে যেন তাকে ধাক্কা দিয়েছে। তিনি বলেন তাকে বড় বড় হাত পা আলো মানুষ ধাক্কা দিয়েছে। সবাই বলছে বুড়ির ওই 3 মেয়ের কাজ এসব। আমি বললাম তাই নাকি? তাহলে দেখি আসি, চলো তো। ঘড়ির দিকে তাকালাম, ক্লাস বসার আরও 15-1 ঘন্টা সময় আছে, এর মধ্যে ঘুরে আসা যাবে। আমরা সবাই চললাম কুদ্দুসদের বাড়ি। আমি যাবার পথে বললাম সেই কথাগুলো দাদা যা যা বলেছে। আমি লক্ষ্য করে দেখলাম প্রায় সবার গা শিংড়ে উঠেছে। আমি আর ভয় করি না। কয়েকজন বলল, আমার কিন্তু বাইরে থাকবো, ঘরে ঢুকবি না কুদ্দুসের দাদার। আমি বললাম ঠিক আছে। আমি বুঝতে পারলাম ওরা ভয় পেয়েছে। আমি কুদ্দুসের কাছে গেলাম, ওর দাদাকে দেখলাম, কুদ্দুসকে নিয়ে এলাম স্কুলে। আসার পথে আমি মনে মনে ভাবছি আমাকেও যদি ধাক্কা দেয়। আবার ভাবি মানুষ তো বলে গায়েবীর কোনো ক্ষতি না করলে কোনো কিছু করে না। আমি তো কোনো ক্ষতি করিনি ওদের। ভালোভাবে আমি আমার ক্লাস করলাম সবার। বিকালে 4টায় স্কুলে ছুটি হলো। বাড়িতে আসার পরে আশরাফ বলল, শোনো সবাই, আজ আমাদের এমনিতেই খেলতে হবে, তা না হলে কাল সমস্যা হতে পারে। সবাই বললাম তা ঠিক করে কখন আসবো? আশরাফ বলল 5টার দিকে সবাই বটগাছের ওখানে বটতলি আসবি। সবার মাথা নাড়িয়ে বলল ঠিক আছে, তাই হবে। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে এলাম বটতলি। সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমরা রওনা হলাম মাঠে যাওয়ার জন্য। হঠাৎ কুদ্দুস বলল, বুড়ির কথাগুলো বলল ওদের বলেছিস? যাওয়ার পথে বললাম কুদ্দুসকে সব দাদার কাছ যেটুকু শুনেছি। কুদ্দুস বলল, বাকিটুকু আজ জেনে নিস কিন্তু। আমি বললাম ঠিক আছে। সন্ধ্যায় একটু আগে এলাম, কারণ কাল খেলা আছে। আবার স্কুলে তারা ছাড়া দাদার কাছ থেকে জানতে হবে বাকিটুকু। এত দিন মা বিছানা পেরে দিত, আজ আমি বিছানা পারছি। হঠাৎ মা বলল, কিরে বাবা, সূর্য আজ কোনো দিকে উঠেছে, পড়তেও বসিসনি এতদিন? মা পড়ার কথা না বলা পর্যন্ত পড়তেও বসতাম না। আমি মাকে বললাম, মা আমি স্কুলে পড়া শেষ দিয়ে দাদার কাছ থেকে গল্প শুনবো। মা বলল, তাই বল। মা আসলে সত্যিই ভালো। মাকে আমি খুব খুব ভালোবাসি। আমি মার জন্য দোয়া করি মা 1000 বছর বেঁচে থাক। এমন মায়ের গর্ভে জন্ম নিয়ে নিজেকে ধন্য মনে করি। মা তোমাকে হাজারো সালাম। মা আমাকে আর কিছু বলল না। আঁধার রাত শুরু আজ থেকেই। আকাশটা মেঘলা হয়ে আছে। মা খাওয়ার জন্য ডাকছেন। খাওয়ার জন্য খেয়ে এলাম। বাইরে এসে দেখলাম চারদিকে কেমন যেন অন্ধকার হয়ে গেছে।
মা বলল, বাবা বিছানা নিয়ে আর বৃষ্টি আসবে হয়তো। আমি মাকে বললাম, ঠিক আছে, কিছুক্ষণ দেখি কি হয়। আল্লাহ তাআলার রহমতে আকাশটা পরিষ্কার হয়ে গেল। ভাবছি ভালোই হলো, কেননা কাল যে ফুটবল খেলা আছে তার অধিনায়ক আমি। জিততেই হবে, নইলে স্কুলে খেলার আমার খেলতে পারবো না। গরম শুরু হয়ে গেল। আমি খুশি হলাম, কেননা গরম না পড়লে আমাদের আঙ্গিনাতে কেউ আসে না। এক এক করে লোকজন আসছে আমাদের আঙ্গিনায়। কেউ পেয়ার, কেউ স্যান্ডেলের উপরে বসে পড়ল। বাবাও বাড়ি নেই, বাজারে গেছে, আসতে দেরি করেছে। প্রায় প্রতিদিন দেরি করে আসে বাবা বাজার থেকে। কিছুক্ষণ আমি অন্য লোকজনদের সাথে গল্প করলাম। আমার আর দেরি সহ্য হচ্ছে না, তাই দাদা ঘরে গেলাম। তারপর দাদাকে বললাম, তুমি এত গরমের মধ্যে ঘরে বসে আছো? দাদা বলল, আসলে তোর দাদি খাবার দিতে দেরি করেছে। আমি দাদার কাছে গেলাম এবং তার কাজে সাহায্য করলাম আর বললাম, দাদা বুড়ো মানুষ, তাকে একটু আগে খেতে দেবে। দাদি ছিল মজার। দাদি তখন বলল, তোর দাদাকে আরেকটা বিয়ে করা। আমি বললাম, দরকার পড়লে তাই করব, এখন দাদাকে খেতে দাও। দাদা বলল, খোকা, তোর দাদির সাথে পারবি না, আয়। দাদাকে খেতে দিল। আমিও অনেক জিজ্ঞাসা করলাম, আমি খেলাম না। দাদা আমাকে বলল, যা, আমি আসছি। আমি এলাম বিছানায়। অল্প কিছুক্ষণের মধ্যে দাদা এলো, আমাদের আঙনায় মিটিয়ে বসলে। দাদার যেন হয় তার সভাপতি, কারণ দাদার বয়স আর কেউ নেই। আমি দাদাকে বললাম, দাদা সেদিন বুড়ির গল্প যে বলেছিলে তা এখন বলো বাকিটুকু। দাদা বলল, কোথায় ছিলাম বলো তো? আমি বললাম, পরীর রাতের পুকুরটা হয়েছিল, সেখানে থেকে বাকি রেখেছি দাদা। তোমার নাকি সেখানে ভয়ে গরু বাছুর পর্যন্ত নিয়ে যাওনি। দাদা বলল, সত্যি, তার মেধা শক্তি ভালো। শোনো, সবাই শোনো, বুড়ির সুস্থ থাকাকালে এই সব কথা আমাদের বলেছিল। পাশের বাড়ির এক ভাই বলল, কি বলেছে? তারা অবশ্যই বুঝে নিয়েছে দাদা কার কথা বলছে। সেই বুড়ির কথা, যে বুড়ি 3টে মেয়ে ছিল, আমাদের মতো মানুষ না, পরী। আমি দাদাকে রাগ করে বললাম, দাদা তুমি অন্যদিকে কান দিও না, বলো তারপর কি হলো? 9:30 বাজে, ঘুমাতে হবে। দাদা বলল, বুড়ি নাকি প্রায় স্বপ্নে দেখতো এই পুকুর 3টে পরী আছে, লাল পরী, নীল পরী আর হলুদ পরী। তারা বুড়িকে বলেছিল এই গ্রামে থেকে একটা ছেলে নিয়ে যাবে, তা না হলে যাবে না তারা। বুড়ির বাড়ি এই কথা বলে বেড়াতো, নিষেধ করতো সন্ধ্যার পর যেন কেউ বাইরে না যায়। 20-25 বছর আগের কথা। তোর বাবা তো তখন ছোট। বিকালে 5টার দিকে ঘুমিয়ে পড়তো। পিসাব করতেও একসাথে 3-4 জন বের হতো। আমি বললাম, দাদা তারপর? দাদা বলল, বুড়ি নামাজ পড়তো, আল্লাহর ভক্ত ছিল। বুড়ি যখন পুরোপুরি অসুস্থ তখন তার সেবায় কেউ আসেনি। বুড়ি অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলার কাছে মোনাজাত বলে আল্লাহ সব কিছু কেড়ে নিয়েছে। তুমি আমার সব, তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। আমি মৃত্যুর পথ ও যাত্রী জানি, আমি আর বাঁচব না, তাই 1 গ্লাস পানির অভাবে মারা যাব। ওই পথ দিয়ে তখন যাচ্ছিল 3 পরী, লাল, নীল, হলুদ পরী। তারা বুড়ির কান্না
শুনে থেমে যায়। তারপর মানুষের রূপ ধরে বুড়ির ঘরে আসে, বুড়িকে পানি খাওয়ায়, এমনকি গা মুছে দেয়। সারা রাত তারা সেবা করে বুড়ির। ফজরে চলে যায়। তারা হলুদ পরি লাল পরি বলেছিল, বুবু, আমরা যে বুড়ির সেবা করেছি তা তো মানুষ। লাল পরি বলল, আমরা যে পুকুরেটা ছিলাম কার জন্য? এই গ্রামের মানুষদের জন্য। কিন্তু তারা তো পুকুরটা ব্যবহারই করলো না। এই বুড়ি শুধু গোসল করেছে পুকুরটাতে, তাছাড়া বুড়ি তো কেউ নেই। বুড়ি আজ থেকে আমাদের মা, বুড়িমা। পানার পরি তিনটি, সে থেকে বুড়ি মেয়ে হয় পরি তিনটে। আমি বললাম, দাদা তুমি এ কথাগুলো কিভাবে জানলে? দাদা বলল, বুড়ি তারা দামি দামি ফলমূল খাওয়াতো। বর্তমানে ফল তো বিভিন্ন ধরনের ওষুধ মেশানো। এইগুলো খেলে তো মানুষ অসুস্থ আরও বেশি হয়। আমি সেই লোকেদের উদ্দেশ্য বলি, আপনি যে খাদ্য ওষুধ মেশানো, আপনার সন্তানও তো সেই ফলমূল খেতে পারে। আপনার সন্তানের কথা ভেবে আমাদের ওষুধ মেশানো ফলমূল খাওয়া থেকে মুক্তি দেন। আমি সবার হয়ে অনুরোধ করি, সেই ফল খেয়ে বুড়ি সুস্থ হয় এবং আগের মতো ভালো হয়ে যায়। এই কথাগুলো আমি নিজে শুনেছি বুড়ির মুখ থেকে। আমার পাশে বসা এক চাচি বলল, বাবা, কতদিন ছিল পরি তিনটে? কতদিন ছিল বুড়ির কাছে? বা বুড়িরকে তারা কতদিন বা খাওয়াতো এইভাবে? আমি বললাম, বুড়ি মারা গেছে না আজও বেঁচে আছে? দাদা বলল, আমরাও জানি না বুড়ি আজও বেঁচে আছে কি না। বুড়ির কাছে পরীরা প্রায় 3 বছরের মতো ছিল। বুড়ি পরীদের বলেছিল এই গ্রামে থেকে যে একটা ছেলে নিয়ে যাওয়ার কথা। তখন নীলপরি বলেছিল, না, আমরা আর ছেলে চাই না। আমরা মাকে হারিয়ে বুঝেছি মা হারানোর কত বেদনা। আমরা আর কোনো মায়ের বুক খালি করতে চাই না। মিটিং এর সবাই মনোযোগ দিয়ে শুনেছে। আমি তো গল্পের মধ্যে ডুবে গেছি। বললাম, দাদা, তারপর? দাদা বলল, গ্রামের সবাই জেনে যায় বুড়ির ঘরে রাতে পরি আসে। তা দেখার জন্য গ্রামের দুষ্টু ছেলেগুলো বুড়িকে জ্বালাইতো। তখন পরীরা কম আসতো। আমি বললাম, দাদা তুমি যাওনি পরীকে দেখতে? দাদা বলল, গিয়েছিলাম, তবে কোনো দিন দেখতে পাইনি পরীদের। কে? পরী দেখার খুব ইচ্ছা আমার। আমি বললাম, আমারও দাদা। দাদা তারপর কি হলো? বুড়ি পরীদের বলেছিল বুড়ি আর থাকবে না এই গ্রামে, তাদের সাথে অন্য কোথায় যাবে। সেই দিনটা ছিল সোমবার। সকালে এসে বুড়ি সবার কাছে মাপ চায়। অনেক কাঁদে বুড়ি, সবাই কষ্ট পেল, কিন্তু আবার আনন্দে মেতে উঠল, কারণ আজ সবার পরীকে দেখাবে। আমিও ছিলাম তাদের মধ্যে। সবাই মুখে মুখে উঠে যায়, আজ বুড়ি অশিলায় পরী দেখব। আমি বললাম, তারপর দাদা? তারপর বলল, আমরা বুড়ির বাড়ির আশেপাশে অপেক্ষা করছি পরীকে দেখার জন্য। কিন্তু অনেকক্ষণ পর দেখলাম বুড়ির একটা পাখির ডানার উপরে বসে আছে এবং উড়ে যাচ্ছে। বুড়ির হাতে ইশারায় বলছে বিদায়। আমরা পরীর মুখ দেখতে পারিনি। পরী দেখতে কেমন? আমি বললাম, দাদা। তারপর? দাদা বলল, আমরা বাড়ি চলে আসি পরের দিন সকালে। হোক পড়ে যায়। গ্রামের বুড়ির দরজায় একটা তালা লাগানো, পৃথিবীর কোনো মানুষের বানানো না। আমরা সবাই যাই তালাটা দেখতে। এখনও আছে, তবে আগে আরও চিকচিকে করতো তালাটা। গ্রামের ময়লা ঠিক
করে বুড়ির ঘরও এখানে থাকবে, তালাটাও থাকবে। আমাকে মা বার বার ডাকছে ঘুমাতে। আমি মাকে বললাম, মা তুমি ঘুমাও, আমি যাচ্ছি। দাদাকে বললাম, তারপর কি হলো? দাদা বলল, সেই থেকে এমন অবস্থায় আছে, কেউ ভয়ে সেখানে যেতে চায় না। বুড়ির খোঁজও সেই থেকে আর আমরা পাইনি। তারপর মাঝে মাঝে দেখা যায় বুড়ির ঘর থেকে একের রকমের বিড়াল বের হয়, তবে বিড়াল তিনটে, দেখতে শিয়ালের মতো। আমি বললাম, দাদা সেদিন আমি দেখেছি বিড়াল তিনটে, গল্প করতে বেজে যায় রাত 12টা। বুড়ির গল্প শেষ এখানেই, দাদা বলল এবং চলে গেল ঘরে। আমি বিছানা তুলছি, সবাই চলে যাচ্ছে, আমিও ঘরে এলাম ঘুমাতে। খুব গরম পড়েছে, আমি এক ঘরে একাই থাকি। বাবা এলো বাজার থেকে। আমি দক্ষিণে জানলাটা খুলে দিলাম। আকাশে হঠাৎ মেঘ দিয়ে ভরে গেল, বাতাস বইছে মাঝে মাঝে, আবার আকাশের বিদ্যুৎ চমকাচ্ছে। আমার ঘুম ঘুম ভাব, এবং ভাবছি কালকেই খেলায় জিততে হবে আমাদের। ভাবতে মনে পড়ে গেল বুড়ির কথা। তার মেয়ে পরী তিনটে যদি আমাকেও নিয়ে যায়, তাহলে আমি কি করব? আমাকে যদি তারা মেরে ফেলে? আমি চমকে উঠলাম, কিন্তু ভাবলাম, না না, আমাকে তারা নিয়ে যাবে কেন? হঠাৎ চোখ পড়ল জানলার দিকে। আমি দেখতে পেলাম সাদা কি যেন উড়ছে, অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে, মনে হয় আমার দিকে আসছে। আমি ভয়ে কাঁপছি, মনে মনে বলছি, আমাকেও বুঝি পরীগুলো নিতে এসেছে। আমি খাটে শুয়ে থেকে উঠে বসলাম, তবে মনে সাহস নেই। তবুও চেষ্টা করছি জানলা লাগাবো, কিন্তু হঠাৎ আমার পিছনে হেসে ওঠে, হা 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 করে বারবার হাসছে। আমি দোয়া বলছি, কোনো কাজ হচ্ছে না, বাতাস বইছে জোরে, হাসি যেন বন্ধ হয় না, কমেও না। আমি আর যেন সহ্য করতে পারলাম না, একটা জোরে চিৎকার দিলাম। মা ছুটে এলো বাতি নিয়ে। আমি কাঁপছি। মা বলছে, বাবা কি হয়েছে তোমার? আমি যেন কিছুই বলতে পারছি না। মা জোরে বলল, বাবা তোমার কি হয়েছে? বাবা এলো, বাবাও বলছে, বাবা তোমার কি হয়েছে? আমার মুখ থেকে হঠাৎ বের হলো, পরী। মা বলল, পরী মানে? আমি বললাম, ওই দেখো আসছে, সাদা কাপড়ে পরে। বাবা বাইরে টর্চ লাইট মেরে হেসে উঠল। আমি বাবার দিকে তাকিয়ে আছি। মা বলল, হাসছো কেন? বাবা বলল, ওটা চাচির সাদা শাড়িটা, মানে ওর দাদির সাদা শাড়ি। মা দোয়া বলে 3বার ফুঁ দিয়ে আমার শরীরে। আমি একটু সুস্থ হলাম। হঠাৎ আবার সেই হাসি, হা হা করে। আমি চমকে উঠলাম এবং মাকে জড়িয়ে ধরলাম। বললাম, পরী আসছে। হাসতে হাসতে মাও যেন হাসছে, বলছে, আর পাগল হাসি তো তুমি মোবাইলে সেভ করে রেখেছিস। তোমার ছোট মামা সুমন চট্টগ্রাম থেকে কল দিয়েছে, আমাকে দিতে চাইলে আমি কথা বললাম না। মা আমাকে নোয়া গরম করে তার পানি খাওয়ায়। আমি আর ওই ঘরে থাকলাম না। মার বুকে মাথা রেখে সারা রাত থাকলাম। প্রায় রাত 2টোর মতো বাজে ঘুমালাম। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠলাম। উঠে দেখলাম আমাদের আঙিনায় বৃষ্টির পানি জমে গেছে। আমি মাকে বললাম, মা আমাদের আঙিনায় পানি এলো কোথা থেকে? মা বলল, আসলে তোর কি হয়েছে বলতো? আমি বললাম, কই কিছু হয়নি তো। মা বলল, আজ রাতে তো জোরে ঝড় হয়ে গেল, কিছুই বুঝতে পারিস না? আমি বললাম, থাক অনেক হয়েছে, বুঝে গেছি। আমি হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। হঠাৎ আমাদের আঙিনায় কে যেন বলছে, বুড়ির ঘর ঝরে ভেঙে গেছে। আমি থমকে গেলাম। পরে ভাবলাম স্কুলে গিয়ে বন্ধুদের নিয়ে যাব বুড়ির বাড়ি দেখতে। আমি খাওয়া দাওয়া করে স্কুলে গেলাম। সবার আগে আজ স্কুলে গেলাম।
মাঠে একটু হাঁটু পানি। কিছুক্ষণ পরে এলো আমার সব বন্ধুরা। আমি তাদের সেই কথাগুলো বললাম, দাদা যা যা বলেছে। তারা সবাই হা হা করে হেসে উঠল আমার গতকাল রাতের ঘটে যাওয়া ঘটনা শুনে। আমি একটু লজ্জা পেলাম আর বললাম, আমাকে আর লজ্জা দিস না, তোরা চলে বুড়ির বাড়িটা দেখে আসি। সবাই চললাম। রাস্তায় একটা লোক বলল, বুড়ির ঘর যে তালা ছিল তাও নাই। গেলাম আমরা, দেখি ঠিক তালাও নেই বুড়ির ঘরে। সবাই বলছে বুড়ির সেই 3 পরী মেয়ে হয়তো তালা নিয়ে গেছে। আমরা কিছুক্ষণ দেরি করে এলাম আবার স্কুলে। আমাদের আর খেলা হয় না।